নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। শুরু করছি জেলার কনভয়। কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর, ফের অগ্নিগর্ভ ওপার বাংলা। বাংলাদেশের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ। ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুতে একেবারে দায় স্বীকার। 12ই ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি। রাতেই উত্তেজনা ছড়ায়। একেবারে বাংলাদেশের বিভিন্ন শহরে ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, ভারতীয় হাই কমিশন যেখানে রয়েছে সেই অফিসে পর্যন্ত ইট বৃষ্টি করা হয়েছে। তার পাশাপাশি প্রথম সারির সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর করা হয়। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের অফিসের সামনেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ বাংলাদেশ। এর পাশাপাশি আরো বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে। শেখ মুজিবুর রহমান তার বাড়িতে আবারও হামলার ছবি। ঠিক 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় যে ছবি আমরা দেখেছি, সেই একই ছবি আবারও শেখ মুজিবুর রহমানের বাড়িতেও আবারও হামলার ছবি। ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর থেকেই একেবারে ধাপে ধাপে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এই পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম সারির সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমেও একেবারে অফিসে ভাঙচুর। তার পাশাপাশি অফিসের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী। পুরো রীতিমতো ভারত বিরোধী স্লোগান তোলা হচ্ছে সেখানে। আওয়ামী লীগ এবং ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন সেখানকার বিক্ষুব্ধ জনতা। সেনাবাহিনী মোতায়েন করার পরেও যেন কোনোভাবেই পুরো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অগ্নিগর্ভ বাংলাদেশে একেবারে আগুন জ্বলছে। খুলনায় সাংবাদিক খুন হয়েছেন। একের পর এক ঘটনা ঘটছে বাংলাদেশে। মেহফুজ আলম এবং নাহিদ ইসলাম তারা রীতিমতো ভারত বিরোধী উস্কানি দিচ্ছেন। কি বলছেন তারা শোনাবো একবার। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব, এই শাহবাগে অবস্থান চালিয়ে যাব এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিকে ফেরত না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারে উত্তাল, আর এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলছেন শুনবো। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। আপনাদের মাধ্যমে সমস্ত নদিয়াবাসী, পার্শ্ববর্তী জেলার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার। আর এবার সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন বাংলাদেশের অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুল ইসলাম খান। শরীফুল বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে অনেক স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। ভারতীয় হাই কমিশন সেখানে ভাঙচুর করা হচ্ছে, সংবাদ মাধ্যম তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের ভাঙচুর করা হচ্ছে, অফিস আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে বর্তমান পরিস্থিতি, ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, আপনার কি বক্তব্য? ধন্যবাদ কলকাতা নিউজকে। আসলে আমি একটু লেট করে জয়েন করেছি, আগের কথাগুলো শুনতে পাইনি। আপনার প্রশ্নটা যেটা আপনি করলেন যে বাংলাদেশে ভারতের এমবেসিতে আগুন ধরে দেওয়া হচ্ছে, এটা ভুল কথা। আপনি কোত্থেকে শুনছেন আমি জানি না।
তবে হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে একটু উত্তপ্ত। আপনারা জানেন যে বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী, তাকে 1-2 সপ্তাহ আগে গুলি করা হয়েছিল তার মাথায়। গতকালকে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়েছে এবং আজকে তার লাশ বাংলাদেশে আসবে। এই নিয়ে একটু উত্তপ্ত পরিবেশ আছে বর্তমানে। তো আমার জানা মতে কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, কিন্তু ভারতের দূতাবাসে বা ভারতের ভিসা এজেন্টে কোনো রকম সমস্যা হয়নি, এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি আপনাকে নিশ্চিত করছি। কিন্তু শরীফুল বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় হাই কমিশন সেই অফিসে রীতিমতো ইট বৃষ্টি করা হচ্ছে, সেখানে যারা জনতা রয়েছেন, বিক্ষুব্ধ জনতা, তারা রীতিমতো ওখানে ইট বৃষ্টি করছেন, আর সেই ফুটেজ আমরা বারবার স্ক্রিনে দেখাচ্ছি। তাহলে সেই বিষয়টি কি বলবেন? আপনি বলছেন সেখানে কোনো বিক্ষোভ করা হয়নি, কিন্তু সেই বিক্ষোভের ছবি আমাদের কাছে রয়েছে, আর সেখানে ইট বৃষ্টি করছেন তারা। আর আগুনের বিষয়টি আমি যেটা বললাম, সেটি প্রথম আলো, আপনাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের সামনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, ঢাকায় সাংবাদিক খুন হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? না, ব্যাপার আমি আপনাকে আরেকবার কারেকশন করছি যে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হয়নি। বিক্ষোভ করার কথা ছিল কালকে, সেখানে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের আটকে দিয়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা মিথ্যা অবান্তর। আর যেটা হয়েছে, প্রথম আলো পত্রিকায় ভাঙচুর হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পত্রিকাটি বন্ধ আছে বর্তমানে। পত্রিকাটি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে তারা লিখে থাকে। বরাবরই পত্রিকাটি দেশের মানুষের বিরুদ্ধে, দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, মিথ্যে এবং অবাচ্চিন কথাবার্তা তারা বলে থাকে। তো এটা অনেক আগে থেকেই, প্রথম আলোর এই বিষয়টা অনেক আগে থেকে আমরা পরিলক্ষিত করেছি। শুধু প্রথম আলোই নয়, বাংলাদেশে এমন অনেকগুলি গণমাধ্যমের অনেকগুলি প্রতিচিত্র আছে যারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তারা বিভিন্ন প্রভু রাষ্ট্রের পক্ষে কথা বলে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম আলো কালকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কারা? তারা আপনারা হয়তো দেখবেন যে বাংলাদেশে একটা ইসলামী জঙ্গি সংগঠন আছে, জামায়াত ইসলামী, যাদের 71 সালের ভূমিকা ছিল অনেকটা খারাপ। তো সেই জামায়াত ইসলামী এবার সুযোগ পেয়েছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য। তারা আবার বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে এবং তারা বাংলাদেশের এই যে হত্যাযজ্ঞ, বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমাদের মধ্যে চির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক ফাটল ধরানোর জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উল্টোপাল্টা বক্তব্য দিয়ে আসতেছে। কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এই বিষয়গুলোকে আর সামনে না আগানোর জন্য। বেশ, আপনি যেমনটা বলছেন যে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তাদের ওখানে হামলা করা হচ্ছে, তাদের ওখানে বিক্ষোভ করা হচ্ছে, তার কারণ কি? সংবাদ মাধ্যম বাংলাদেশে থেকে, বাংলাদেশে যখন সংবাদ মাধ্যম হিসেবে কাজ করছে, তখন তারা বাংলাদেশের বিপরীতে গিয়ে কথা বলছে। কিন্তু সেক্ষেত্রে ছায়ানট সাংস্কৃতিক যে সংস্থা, সেই সংস্থাতেও তো বিক্ষোভের ছবি ধরা পড়ছে, সেই নিয়ে আপনি কি বলবেন? না, এইটা ঘটনাটা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনার একটা খুব জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ হাদি, আপনি না শুনেছেন বোধহয়, তিনি কালকে ইন্তেকাল করেছেন। বলুন। আপনার এই যে শরীফ হাদির যে মৃত্যুর ঘটনা, এর সঙ্গে কারা জড়িত? এর আগে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বারবার জুম মিটিং এ বিভিন্নভাবে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালানোর জন্য, বাংলাদেশের স্বাভাবিক কার্যক্রম, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার জন্য তারা কাজ করে যাচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছে। তো এই যে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গেছে। তার যারা অনুসারী, তার যারা পক্ষের লোক, তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে এবং তারা গত 17 বছরে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, লোপাট করেছে এবং সেই টাকা তারা ব্যয় করে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ছায়ানট হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একটি বড় বটবৃক্ষ আমি বলবো। কিন্তু সেখানে যদি ছায়ানটের ভিতরে যদি অপরাজনীতি বা আপনার শেখ হাসিনার পক্ষে কথা বলে, অথবা যে গতকালকে যে হাদি মারা গেছে তার পক্ষে শোক প্রকাশ না করে বরঞ্চ উচ্ছ্বাস প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কিছু ঘটনাটা ঘটতেই পারে, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে আমি এখন পর্যন্ত ছায়ানটের ব্যাপারটা শুনিনি, আমি আপনার কাছে শুনলাম,
আমি মাত্র ঘুম থেকে উঠেই আপনাদের লাইভে জয়েন। আচ্ছা আচ্ছা, কিন্তু আরো একটি বিষয়, ছায়ানটের বিষয়ে আপনি নয় বললেন আপনি জানেন না, কিন্তু এর পরেও আরেকটি বিষয় রয়েছে। আপনাদেরই যে মাহফুজ আলম রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, তিনি পর্যন্ত বলছেন যে খেল তামাশা বন্ধ করতে হবে, ভারতের ঘুম হারাম করবে। এই যে ভারত বিরোধী একটা বিদ্বেষ তৈরি হয়েছে, আর উপদেষ্টা তিনি একেবারে সগর্বে সেটি বলছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? মাহফুজ এখন উপদেষ্টা নেই, মাহফুজ এখন উপদেষ্টা নেই। আমি সেই এবং জন্যই সে- সাবেক উপদেষ্টা কথাটাও প্রয়োগ করেছিলাম। জি জি জি, সে আমি বলছি আপনাকে, সে এখন উপদেষ্টা নেই, তার গায়ে একটু চুলকানি আছে। এখন ঘটনাটা হচ্ছে, আপনারা জানেন যে এই ভারত বিরোধী কথাবার্তা কিন্তু আজকে থেকে না, সেই 47 থেকেই ভারত বিরোধী কথাবার্তা একটা শ্রেণীর লোক বলে আসতেছে, দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, এবং তারা পাকিস্তানের এজেন্ট বাস্তবায়ন করার জন্য, তারা বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য। এবং এটা যে শুধু আপনি মাহফুজকে দায়ী করবেন তা না, আপনার এই অশিক্ষিত প্রধানমন্ত্রী চা বিক্রেতা নরেন্দ্র মোদী, সে গত 2 বছর যাবৎ বাংলাদেশের বিজয় দিবসে যে রকম বক্তব্য দিয়ে আসতেছে, বলতেছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। আমি আপনাকে প্রশ্ন করি, 1971 সালে 16 ডিসেম্বর যে বিজয় আমাদের হয়েছিল, এটা কি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ ছিল? আমি আপনাকে প্রশ্ন রাখলাম। তো এই ধরনের অস্থিতিশীল কথা কিন্তু শুধু যে মাহফুজ আলম বলছে তাও না, আপনাদের ভারতে বসে চা বিক্রেতা নরেন্দ্র মোদীও বলছে। তো সুতরাং আমাদের দুই দেশের চা বিক্রেতা নরেন্দ্র মোদী আর এই যে উগ্রবাদী মাহফুজ কি বললো সেটা আমাদের যায় আসে না। আমাদের দুই দেশের সম্পর্ক যেটা আছে সেটা ইনশাল্লাহ চিরজীবন অটুট থাকবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র। দেখুন, ভারত বাংলাদেশ আগে আমি বারবার আপনাদের টকশোতে বলেছি একটি রাষ্ট্র ছিল, আমাদের ভাষা এক, সংস্কৃতি এক। আজকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এই দেশটাকে ভাগ করা হয়েছে, আমাদের বাংলাভাষীদের আলাদা রাষ্ট্র করে দেওয়া হয়েছে। এটা আমরা চাই না। শরীফুল বাবু, আমি খুবই সৌজন্যের সঙ্গে একটা কথা আপনাকে বলছি। আমি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে যেমন আমি কোনো কথা প্রয়োগ করছি না, তার আগে কোনো তার যে টাইটেল বসাচ্ছি না, আমি চাইবো আপনিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে এই যে চা বিক্রেতা শব্দটি ব্যবহার করছেন, অশিক্ষিত শব্দটি ব্যবহার করছেন, এগুলো দয়া করে করবেন না। কারণ কোনো দেশের প্রধানমন্ত্রী বা নেতা মন্ত্রীদেরকে আমরা চাই না সংবাদ মাধ্যম সেই ধরনের শব্দ প্রয়োগ করুক, কারণ সংবাদ মাধ্যম মানুষের কথা বলে। আর এক্ষেত্রে আমি আরো একটি বিষয় আসছি, এই যে পাকিস্তান, ভারত পাকিস্তান বরাবর বন্ধুত্ব রাখতে চাইছে, ভারত বরাবর হাত বাড়িয়ে দিয়েছে, এগুলো আমরা পূর্ব থেকেই জানি। কিন্তু আর তো সামনেই নির্বাচন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হয়েছে। সেই যে নির্বাচন, এই যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে সকলেই বলছেন মোহাম্মদ ইউনূস, আমি সেটাও আপনাকে বলতে পারি তিনি নিজেও বলেছেন বাংলাদেশবাসীকে সংযত থাকতে এই মৃত্যুর ঘটনার পরেও। কিন্তু তারপরেও এই পরিস্থিতি তৈরি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যখন এই কথা বলছেন, তারপরেও যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে নির্বাচন এই পরিস্থিতির মধ্যে কি শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব? না, এটা তো আমি আপনাকে বলি, নির্বাচন চাচ্ছে না কয়েকটা পক্ষ। ভারতে বসে শেখ হাসিনা চাচ্ছে না নির্বাচনটা হোক বাংলাদেশে। ঠিক এইভাবে বর্তমান যে আপনি যার কথা বলছেন ডক্টর ইউনূস, ঠিক আছে, আমরা তাকে সুদ ব্যবসায়ী বলি, সুদ ব্যবসায়ী ডক্টর ইউনূসও চাচ্ছে না নির্বাচনটা হোক। কারণ এই নির্বাচন হয়ে গেলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। সে উড়ে এসে জুড়ে বসার মতো একটা পরিস্থিতি। বাংলাদেশের 24শে জুলাই আগস্টে যেই রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা লাভ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলুন আর আমাদের মুক্তি বলুন, সেখানে ডক্টর ইউনূসের কোনো ভূমিকা ছিল না। তাকে এসে এই যে বাচ্চা ছেলে পেলে যারা বাংলাদেশকে স্বাধীন করেছে বা মুক্তি দিয়েছে, তারা তাদের পছন্দের মানুষকে ইউনূস তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই উপদেষ্টা দায়িত্ব নিয়েছে। এবং সেখানে দেওয়ার পরে দেখা গেছে যে আওয়ামী লীগ সমর্থিত এরকমই প্রায় 10 থেকে 15 জন লোককে সেই উপদেষ্টা পরিষদে ঠাঁই দিয়েছে। এবং সে এই পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশের তেমন কোনো উপকার হয়েছে কিনা, বাংলাদেশের সরকারের প্রশাসনে তেমন উন্নতি হয়েছে কিনা, এবং দেশের অর্থনৈতিক অবস্থা কেমন উন্নতি হয়েছে কিনা বলে আমি মনে করি না। আমি মনে করি ডক্টর ইউনূসের কোনো যোগ্যতাই নেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকার। তারপরেও যেহেতু এই একটা বিরূপ পরিস্থিতির কারণে তাকে উপদেষ্টা বানিয়েছে কতিপয় লোকজন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্টের বাইরে গিয়ে যারা বাংলাদেশের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। এবং এই ইউনূস আমার মনে হয় তিনি নির্বাচনের পক্ষে না বিপক্ষে কাজ করছেন। কারণ আপনি দেখুন, একটা নির্বাচনের প্রকারে একটা অস্থিতিশীল দেশে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল তার কোনো ব্যবস্থা সে গ্রহণ করেনি। এবং আমাদের যে সেনাবাহিনী, মাঠের সেনাবাহিনী আছে, তারা চুপ করে বসে আছে, তারা কোনো কাজ করছে না। তারা সেনাবাহিনী যেভাবে অস্ত্র উদ্ধার করবে,
সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ। বেশ, শরীফুল ভাবে আপনি আপাতত আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি একটা তথ্য দিচ্ছি আপনাকে। পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, বাংলাদেশে নয়। বাংলাদেশ এখনো পাকিস্তানের একটি প্রদেশ। আপনি দুর্ঘটনার মাধ্যমে জন্মগ্রহণ করেননি, আপনি 1971 সালে পাকিস্তানের ভারতে আত্মসমর্পণের পরে জন্মগ্রহণ করেছেন, এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ গোলাম পাওয়ার। কি বলেছেন তিনি, শোনাবো। আবার একবার আমরা জেনে রাখবো যে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, এই মন্তব্য করছেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ গোলাম পাওয়ার। এটা নিয়ে আমি আবারও একবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শরীফুল ইসলাম, বাংলাদেশের অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি। তার ভূমিকা ছিল কি আপনি জানুন আমার কাছ থেকে। গোলাম পারোয়ারের কথা আমি শুনতে চাই না আপনার কাছে। গোলাম পারোয়ার জামাত ইসলামের সেক্রেটারি, তার মতন একটা মানে কি বলবো, মানে অপরাজনীতি করার লোক, তার কথা আমরা শুনতে চাই না। এখানে আমি আলোচনা আনতে চাই না। এই জামাত ইসলামের 71 সালের ভূমিকা সবাই জানেন আপনারা। জামাত ইসলামের সেক্রেটারি কি বললো সেটা আমার জানার দরকার নেই, শোনার দরকার নেই। জামাত ইসলাম বাংলাদেশকে সবসময় একটা নেগেটিভ, একটা খারাপ অবস্থার দিকে নিয়ে গেছে। তাদের অপরাজনীতি, তারা 71 সালে যেমন পাকিস্তানের পক্ষে ছিল, 71 পরবর্তীকালে তারা স্বৈরাচারের সঙ্গে ছিল, শেখ হাসিনার সঙ্গে গিয়ে বিএনপির পতন ঘটিয়েছে। এখন তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারা আওয়ামী লীগের ভোটের জন্য তারা বিভিন্ন কথা বলছে। 1971 সালে রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী ছিল, বাংলাদেশের সেনাবাহিনী ছিল। সেখানে বাংলাদেশে ঢাকায় বসে ঘটনা, সেটা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের কাছে, কিন্তু ভারতের সহযোগিতায়। তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা প্রচ্ছন্ন সহযোগিতার মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। সেইখানে বাংলাদেশের পক্ষে ভারতের সেনাবাহিনীরা ছিল, বাংলাদেশের মানুষ ছিল, পাকিস্তানের নিয়াজি ছিল, কর্নেল নিয়াজি, এবং আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি যিনি ভারতের ছিল। ওই সময় তারা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের কাছে আত্মসমর্পণ করে সেটা ভারতে বসে করতো, এটা বাংলাদেশের ঢাকা শহরের রেসকোর্স ময়দানে বসে করেছে। যুদ্ধটা ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ, ভারতের যুদ্ধ না। ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলছেন, আপনার একজন শিক্ষিত, এত জনপ্রিয়, এত বড় বিগ পার্সন প্রধানমন্ত্রী, সে গত বছরে একই বক্তব্য দিয়েছে টুইটারের মাধ্যমে, এই বছর সে একই উল্লেখ করেছে যে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে। তাহলে তাকে মূর্খ বলবো নাকি, তাকে কিভাবে আমি শিক্ষিত লোক বলতে বলুন? এবং শুধু নরেন্দ্র মোদী নয়, আপনার অন্যান্য রাহুল গান্ধী থেকে ধরে আপনার অন্যান্য পার্টির নেতৃবৃন্দ, শুধু অ্যাকসেপ্ট মমতা ব্যানার্জি, তারা এই যুদ্ধটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ মনে করে। এই যে ইতিহাসকে বিকৃতি, এত বড় ভুল। আপনাদের ইতিহাস বিকৃতির অনেক আছে, রেকর্ড আছে, কিন্তু এত বড় একটা জঘন্য মিথ্যা টাকা একজন দেশের রাষ্ট্র আপনার প্রধান, যিনি সরকার প্রধান, তিনি যখন বলবেন তখন আমার প্রতিবাদ করার ছাড়া কোনো উপায় নেই। আর আমি যদি মিথ্যা বলে থাকি, সে আমার জানার মধ্যে সে আসলেই পড়াশোনা তার নেই, এবং সে একসময় চা বিক্রি করতো, কথাটা একদম সত্য। আরো একটি বিষয়, আমি একটা তথ্য আপনাকে দেব। ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে খুন করা হয়েছে একজন সংখ্যালঘু ব্যক্তি, তাকে খুনের অভিযোগ উঠছে। শুধু তাই নয়, তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই সব যে ঘটনা ঘটছে, ভয়ঙ্কর ঘটনা, আপনি কি সমর্থন করেন? না, এটা অনেক দুঃখজনক ঘটনা। এটা আমি নিন্দা জানাই, এবং আমি অবিলম্বে এই সরকারকে অনুরোধ করব 24 ঘন্টার মধ্যে দায়ী ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত বিচার আওতায় আনা। দেখুন, দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন 20 বছর পরে, এবং আগামী 25 তারিখে তার বাংলাদেশে আসার কথা। তাকে যেন বাংলাদেশে সে আসতে না পারে, এবং আগামী নির্বাচনটাকে ব্যাহত করার জন্য, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারত এবং পাকিস্তান একসঙ্গে কাজ করছে। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রয়ের এজেন্ডা বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য সবসময় এই ধরনের পরিস্থিতি ঘটিয়ে থাকে। তাহলে এই সময়ে যেখানে হাদি মারা গেছে, দেশটার অবস্থা খারাপ, এই সময় কেন একটা মিথ্যে অপবাদ দিয়ে, আপনার যদি কেউ দায়ী হয়ে থাকে, কোনো দোষ অপরাধ করে থাকে, কোনো হিন্দু ব্যক্তি বা কোনো যে কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক, তার আইনের আওতায় এনে তাকে বিচার করতে হবে, তাকে মেরে ঝুলিয়ে রাখতে হবে। এটা কোথায় আছে? এই ধরনের
ঘটনা হয়তো ভারতে হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে না। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আরো দাবি একবার করছি। আমি আপনার কথাটা একটু বলবো যে এই যে ধরনের কথাবার্তা এগুলো বিভিন্ন দেশেই হয়ে থাকে এই ধরনের ঘটনা, সেটা আমি বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে ময়মনসিংহে এই ধরনের সংখ্যালঘু বিষয়টি হচ্ছে, আর তার পাশাপাশি সাংবাদিকও খুন হচ্ছেন, সাংবাদিককেও পিটিয়ে মারা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, সাংবাদিক খুন হয়নি। গতকালকে একটা হত্যা হয়েছে, লাশ মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, একজন নারীকে। সে এনসিপির কর্মী, তাকে মেরে তার রুমের মধ্যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। সবাই বলছে এটা একটি আত্মহত্যা, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা মনে করছি যে এটা একটা হত্যা ঘটনা। তো আমাদের এই পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী হত্যার ঘটনা আমি এই গত 1 মাসে আমি শুনিনি। আমি আজকে বললাম তো যে আমি আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন পর্যন্ত কোনো গণমাধ্যম আমি জানতে পারিনি যে কোনো এই গতকালকে কোনো ঘটনা এরকম হয়েছে। আপনি যদি গতকালকের ঘটনা বলেন তাহলে হয়তো আমি এখনো জানি না, কিন্তু গত 1 মাসে কোনো গণমাধ্যম কর্মী হত্যা হয়নি। আমি আমার জানার মতে কোনো গণমাধ্যম কর্মী নিহত হয়নি। স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তাকে হত্যা করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে গতকালকে একটি ঘটনা ঘটেছে, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে এনসিপির একজন কর্মীকে। কিন্তু তাহলে বারবার যে সংবাদ মাধ্যমের ওপর আঘাত আসছে, বারবার সংবাদ মাধ্যমের এই যে প্রথম আলো, সেই যে সংবাদ মাধ্যম, সেখানে রীতিমতো এই ছবিটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে প্রথম আলোর যে অফিস সেটি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কি আপনাদের সরকার সমর্থন করছে? একটি দুর্বল সরকার, যখন একটি দুর্বল সরকার, অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে, তারা যখন বিদেশি দেশের এজেন্ডা বাস্তবায়নের চেয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের প্রতি বেশি মনোযোগ হয়, তখন তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তারা জানতো যে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, তো তারা কেন সেনাবাহিনী মাঠে নামেনি, কেন আইন শৃঙ্খলা বাহিনীরা মাঠে ছিল না? যদি আইন শৃঙ্খলা বাহিনী মোবাইল টিমও থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। বিচ্ছিন্ন কিছু লোক, অল্প কিছু লোক, আপনি বিশ্বাস করবেন না, শাহবাগ থেকে ধরে ঢাকা শহরে 100-500 লোক হবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং আমার এলাকায় সাবেক আওয়ামী লীগের এমপি হাবিব হাসান, তার বাড়ি ভেঙে চুরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে ঘটনাগুলো শুধুমাত্র ঘটনা হচ্ছে, আরো এই ধরনের ঘটনা আরো সামনে হয়তো ঘটবে। আপনারা হয়তো আগামী আরো 1 সপ্তাহের মধ্যে জানতে পারবেন এর চেয়ে অনেক বড় বড় ধরনের ঘটনা ঘটতেছে, এবং এগুলো সবকিছু পরিকল্পনা মাফিক এই নাশকতাগুলো করা হচ্ছে যেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হয়, নির্বাচনটাকে বন্ধ করা যায়, এবং জনাব তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনটা বন্ধ করা যায়। এটাই আর কি। আমি এটা সরকারের গাফিলতি বলবো এবং দুর্বলতা বলবো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এবং আমি মনে করি সরকারের চাচ্ছে এই ধরনের ঘটনা ঘটুক। ডক্টর ইউনূস চাচ্ছে যে দেশের নির্বাচনটা বন্ধ হয়ে যাক। বেশ, একদমই। তাহলে সামনেই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে সেটা কতটা নিরপেক্ষ হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম বাবু। এই নিরপেক্ষর প্রশ্ন আপনি যখন হচ্ছে নির্বাচন হবেই না, কারণ যে ধরনের ঘটনা ঘটতেছে এবং ইউনূস যা শুরু করেছে, আমার মনে হয় না যে ফেব্রুয়ারিতে এইভাবে নির্বাচন হতে পারে। আর যদি নির্বাচন হয়, আমি আপনাকে কথা দিচ্ছি, নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে, সকলের গ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু নির্বাচন হবে। একদমই নির্বাচন কেমন হবে, কতটা নিরপেক্ষ হবে সেটা তো সময় বলবে। অনেক ধন্যবাদ আপনাকে।